বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা নিজেরা ভালো থাকবে, সেই সাথে তোমরা আশেপাশের সবাইকে সচেতন রাখবে, এটা আমার একান্ত প্রত্যাশা তোমাদের কাছে। করোনা মহামারী দীর্ঘদিন ধরে চলছে, এটা প্রকৃতির নেমে চলছে ধরা চলে, তাই না? দীর্ঘদিন, বছর তো পার পেয়ে গেল, আর একটা বছরে পদার্পণ করেছে, তার অর্ধেকটাও চলে গেল। এখন এটাকে আমরা স্বাভাবিক নিয়মভাবে মেনে নিব, আর কি করব, আমরা হচ্ছে নিয়মিত এটার সঙ্গে মোকাবেলা করে চলার চেষ্টা করব। মানে স্বাভাবিক জীবনযাপন আমাদের চালাতে হবে, আমাদের সেইভাবে স্বাভাবিক জীবনযাপন চালানো শিখতে হবে। ঘরে বসে থেকে সময়গুলো কাজে লাগাতেও হবে, তাই না? শুধু তো বসে থাকলে চলবে না। আর এর জন্য তোমাদের জন্য অনলাইন লাইভ ক্লাসের আয়োজন করা, অনেক বাধা বিঘ্ন পার করে কিন্তু আমরা তোমাদের ক্লাস নিচ্ছি। করোনার মধ্যে আমাদেরকে আসতে অনেক কষ্ট করতে হয়, বা ক্লাস নিতেও কষ্ট হচ্ছে, তারপরে কিন্তু আমরা নিচ্ছি, কারণ তোমাদের কথা চিন্তা করে, তাই না? আর এর জন্য ধন্যবাদ জানাই আমাদের কলেজের সুদক্ষ অধ্যক্ষ স্যারকে, তার নির্দেশনায় আমরা তোমাদের জন্য লাইভ ক্লাস নিতে পারছি। আজ আমি তোমাদের সাথে অনার্স থার্ড ইয়ারের ক্লাস নিব, লাইভ ক্লাস, যেটা এর আগে অনলাইনে ক্লাস নিয়েছি, কিন্তু আজ তোমাদের সঙ্গে প্রথম লাইভ ক্লাসটা হচ্ছে। লাইভ ক্লাসটা নিচ্ছি তোমাদের সঙ্গে, তোমরা আমার সাথে থাকবে, আর ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। সমস্যা থাকলে কিংবা বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে, কারণ তোমরা যদি না জানাও তাহলে আমরা এটা বুঝতে পারবো না, আমাদের ক্লাস নেওয়ার সার্থকতাই থাকবে না। তাই আমরা কি করব, ক্লাস অবশ্যই দেখব, আর সমস্যাটা ম্যাডাম কিংবা স্যারের সঙ্গে শেয়ার করব, কারণ তোমাদের ভিতরের কথাগুলোই আমাদেরকে জানা হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের ক্লাসটা নেওয়ার। এটা যদি বের করতে পারি তাহলে মনে করবো, হ্যাঁ, তোমরা যদি প্রশ্ন করো তাহলে মনে করবো যে হ্যাঁ, আমাদের ক্লাসটা পারফেক্ট হয়েছে বা আমরা নিতে পারছি। আর কথা না পারে ক্লাসে চলে যাই আমরা, আমার সঙ্গেই থাকবে, আমরা একসঙ্গে ক্লাস করব। ওকে, অনলাইন লাইভ ক্লাস পরিচালনায় আমি মোসাম্মদ ফেরদৌসী পারভিন, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আজকের বিষয়, এর আগে আমি অনলাইনে যে ক্লাসটা নিয়েছি, যে বিষয়ের উপর, ঠিক একই বিষয়ের উপর ক্লাস নিচ্ছি, শ্রেণীবিন্যাস, জনবিজ্ঞান ও পরিবার পরিকল্পনা, অর্থাৎ স্টেমেটিক্স, ডেমোগ্রাফি অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, তৃতীয় বর্ষ সম্মানের ক্লাস। এটা বিষয় কোড হচ্ছে 2-3-3-1-1-1। অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয়, তোমরা খেয়াল করে দেখো। আমি তোমাদের বইয়ের ছবিটা প্লাস হচ্ছে সিলেবাসটা সাইডে দিয়ে দিয়েছি, যেটা তোমাদের বুঝতে এবং মানে কি সহজ হয় যেন পদ্ধতিটা, এই কারণে তোমাদের আমি দিয়ে রাখছি, তোমরা দেখবা। আর বইটা অবশ্যই সবাই কিনবা, বই না হলে পড়া আসলে একটু কঠিন হয়ে যায়, তারপরেও যথাসাধ্য চেষ্টা করো সবাই 2-3টা বই রাখার জন্য। অবশ্যই বিষয় কোডটা ইম্পর্টেন্ট, 23-31-11। আজকের মূল প্রতিপাদ্য বিষয় যেটা আমরা পড়ব, ওল্ড অ্যান্ড নিউ সিস্টেমেটিক্স, পুরাতন বা সনাতন, নতুন বা নব্য সিস্টেমেটিক্স। আরেকটা পড়ব লেভেল অফ ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাসের পর্যায়। আরেকটা পড়ব ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ, শ্রেণীবিন্যাসের স্তর। আরেকটা পড়ব ট্যাক্সোনমিক পদসোপান, যেটা আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে ক্লাসটা করব। আজকে মূল ক্লাসটাই হচ্ছে এটার উপরে, ঠিক আছে? অবশ্যই সবাই ক্লাসটা দেখবে, মনোযোগ সহকারে দেখবে। আসলে এই ওল্ড অ্যান্ড নিউ দুটো কথা কিন্তু, একটা পুরাতন একটা নতুন। আমরা কি যখন কেউ বৃদ্ধ হয়ে যায় সে তাকে আমরা বলি হচ্ছে প্রবীণ, আর যারা যখন মানে যারা শব্দ ভূমিষ্ঠ হয় তখন তা আমরা বলি নবীন। তেমনি এটারও কিছু আছে, কিছু কিছু সিস্টেমেটিক পদ্ধতি আছে যেটা অনেক আগে সৃষ্টি হয়েছিল সেটা, আর যেটা হচ্ছে কিছু পরে যেটা সৃষ্টি হয় সেটাকে নতুন হিসাবে ধরে নেওয়া হয়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে এটাকে অ্যানালাইসিস করেছেন, এমনভাবে সংজ্ঞা দিয়েছেন যেটা কি বলবো, এটা যারা যারা বলেছেন তারা ওই সময়টাকে ডিপেন্ড করে ওই সময়ের উপরে কাজ করে ক্লাসটা মানে তাদের শ্রেণীবিন্যাসগুলো দিয়ে রাখছে। এখন আমরা যে জিনিসটা করব, এখন জানবো ওল্ড সিস্টেমেটিক কি, নিউ সিস্টেমেটিক কি। ল্যাটিনকৃত গ্রিক শব্দ সিস্টেমা থেকে সিস্টেমেটিক্স শব্দের উৎপত্তি।
যার পারিভাষিক বাংলা অর্থ শ্রেণীবদ্ধতা। ক্যারলাস লিনিয়াসের ঐতিহাসিক গ্রন্থ সিস্টেমা নেচার এর প্রথম সংস্কার 1735 এর শব্দের যথার্থ প্রয়োগ লক্ষ্য করা যায়। শ্রেণীবিন্যাসের পদ্ধতিটা কি হচ্ছে? সিস্টেমেটিক অফ ক্লাসিফিকেশন। প্রয়োগের মধ্য দিয়ে সিস্টেমেটিকের কাজ শুরু হলেও সিমসন 1961 প্রদত্ত সংজ্ঞার উন্মোচিত হয়, মানে প্রথম সিমসনই যেটা আবিষ্কার করেছে আর সেই প্রথম এটা লিখেছে, যার কারণে তাকে আমরা প্রথম মানে তার প্রথম ধরা হচ্ছে। সিমসন হচ্ছে প্রথম 1961 সালে। এই পদ্ধতিটা সিস্টেমেটিক অফ ক্লাসিফিকেশনের মধ্যে প্রয়োগ সিস্টেমের কাজ শুরু হলেও সিমসন এর উন্মোচিত হয়। তিনি বলেন জীবের ধরন ও বৈচিত্র্য অর্থাৎ কাইন্ডস অ্যান্ড ডাইভার্সিটি অফ অর্গানিজমস, অর্থাৎ জীবের ধরন এবং বৈচিত্র্য তাদের মধ্যে সর্বপ্রকার সম্পর্ক তো আছে, কেবল জ্ঞাতিতত্ত্বের সম্পর্ক নয়, সব ধরনের সম্পর্ক এর মধ্যে অবস্থিত বা বিদ্যমান। বৈজ্ঞানিক পর্যালোচনা হচ্ছে কি? শ্রেণীবদ্ধতা। আমরা তাহলে শ্রেণীবদ্ধতা কি বুঝতে পারলাম? হচ্ছে জীবের ধরন, বৈচিত্র্য এবং তাদের মধ্যে সর্বপ্রকার সম্পর্ক, যেটা হচ্ছে শুধুমাত্র জ্ঞাতিতত্ত্ব নয়, সব ধরনের জ্ঞাতিতাত্ত্বিক সম্পর্ক। বৈজ্ঞানিক পর্যালোচনা হচ্ছে শ্রেণীবদ্ধতা। এখন আসা যাক ওল্ড অ্যান্ড নিউ এর মধ্যে। শ্রেণীবদ্ধতার প্রাথমিক পর্যায়ে ইতিহাস শুরু হয়েছিল, কিন্তু তার আগে একটা জিনিস আমাদের না জানলেই না। শ্রেণীবদ্ধতার মূল অন্যতম লক্ষ্য তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে আমাদেরকে কাজ করতে হয়েছে। যে জিনিসটা হলো, একটা জিনিস যখন আমরা পড়ব তখন আমাদেরকে একটা বিষয় জেনে নিতে হবে যে আমরা কি করছি, কি পড়ছি। সেই বিন্যাসটা আমাদের শ্রেণীবদ্ধতার অন্যতম মূল লক্ষ্য হচ্ছে তুলনামূলক পর্যালোচনা, যেটা আমরা হচ্ছে দুটার মধ্যে আলোচনা করব, পর্যালোচনা করব, সবকিছু আমাদের জানতে হবে। স্বতন্ত্র বৈশিষ্ট্য জানতে হবে, নিরূপণ করেছিল। সাদৃশ্য বৈসাদৃশ্য সম্ভাবনা খুঁজেছিল। আর ছিল কি? প্রজাতির বৈশিষ্ট্যের কারণ উদ্ঘাটন করা। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে বৈশিষ্ট্য নিরূপণ করা ছিল হচ্ছে প্রজাতির মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যটা লক্ষ্য করা, বের করা, আর ছিল হচ্ছে প্রজাতির বৈশিষ্ট্যগুলোকে উদ্ভাবন করা। এই বিষয়টা নিয়েই হচ্ছে। আর তাহলে শ্রেণীবদ্ধতার মধ্যে আমরা দুটো জিনিস পাচ্ছি, এক হচ্ছে শ্রেণীবিন্যাস আর হচ্ছে বিবর্তন। এই দুইটাই কিন্তু শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত, শ্রেণীবদ্ধতার মধ্যে। আমরা এটাকে ক্লিয়ার জানতে পারলাম। তাহলে আমরা এখন চলে আসি শ্রেণীবদ্ধতার প্রাথমিক পর্যায়ের ইতিহাস ছিল ত্রুটিপূর্ণ। লিনিয়াস ও তার সমকালীন বিজ্ঞানীরা বিশ্বাস করতেন প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য স্থায়ী, মানে প্রত্যেকটা প্রাণীর বৈশিষ্ট্য ছিল স্থায়ী এবং সেটাকে কখনোই নষ্ট করা যাবে না। স্থানকালীন বিশেষটা অপরিবর্তন, তার কোনো চুল পরিমাণ তার পরিবর্তন হবে না, তাই না? মানে অপরিবর্তন মানে তার কোনো পরিবর্তন নাই, এটি হচ্ছে অপরিবর্তন, কোনোভাবে সেটা চেঞ্জ হবে না। সৃষ্টি মুহূর্তে প্রতিটি প্রজাতি যে অবস্থায় ছিল আজও সেই অপরিবর্তনীয় অবস্থায় আছে বা টিকে আছে। নতুন প্রজাতির সৃষ্টি আদৌ সম্ভব হয়নি। মানে কি হচ্ছে, আগে থেকে যে প্রজাতিগুলো সৃষ্টি হয়েছিল এখনো ঠিক সেই প্রজাতিগুলোই টিকে আছে এবং তাদের কোনো পরিবর্তন করা হয়নি বা পরিবর্তন করতে পারেনি, কারণ এমনভাবে তারা শ্রেণীবদ্ধতার মধ্যে সম্পর্কিত। নতুন প্রজাতির সৃষ্টি আদৌ সম্ভব নয়, তাই তার প্রতিটি প্রজাতির একটি আদর্শ নমুনাকে ট্রাইব বা প্রতিরূপ হিসাবে বিবেচনা করেন। বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্ধারণ প্রতিরূপের সাথে অপর কোনো নমুনার হুবহু মিলে গেলেও সেই নমুনাকে একই প্রতি অন্তর্ভুক্ত করা হতো। মানে যখন দেখবা যে কোনো প্রজাতির সঙ্গে তার হচ্ছে গণ, প্রজাতি, ক্লাস, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি যা আছে এগুলো সব যখন মিলে যাবে তখন তাদেরকে বলবে হুবহু মিলে গেলেও সেই নমুনাকে একই প্রতি অন্তর্ভুক্ত করা হতো। আর না মিললে তাকে অন্য প্রজাতি হিসাবে বিবেচনা করা হতো। বুঝতে পারলাম? তার মানে আমরা বুঝতে পারলাম, বলতে চাইলাম যে এটাই, যে যখন কোনো প্রজাতির সৃষ্টি হয়েছে সেটা এখন তো অপরিবর্তনীয়, যদি পরিবর্তন না হয়ে একই রকম হয়ে থাকে তাহলে মিল হুবহু হবে, আর না হলে সেটা কি অন্য প্রজাতির মধ্যে চলে যাবে। এক্ষেত্রে ভৌগোলিক প্রকরণের উপর গুরুত্ব দেওয়া হয়নি বললেই চলে, মানে ভৌগোলিকটাকে আমরা অ্যাভয়েড করার চলার চেষ্টা করেছে তারা, মানে আমি না, বিজ্ঞানীরা, সিমসনের কথা বলছি বা লিনিয়াসের কথা বলছি, বিজ্ঞানী যারা মানে প্রাণী বিজ্ঞান তাদের কথাই বলছি। অনেক প্রজাতি মাত্র একটি, কখনো কখনো বড় জোর কয়েকটি নমুনার উপরে প্রতিরূপকে প্রজাতির একক হিসাবে গণ্য করেছে। তার মানে কি একটি নমুনাকে বা প্রতিরূপকে প্রজাতির একক হিসাবে গণ্য করা হয়েছে। শ্রেণীবদ্ধতার এই অবস্থাকে পুরাতন সিস্টেমেটিক বা
ওল্ড সিস্টেমেটিক বলা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যেটা হচ্ছে কোনো পরিবর্তন হবে না, ভৌগোলিক কোনো গুরুত্ব পাবে না, কিন্তু একটাই মাত্র প্রজাতি থাকবে। কখনো বড় কয়েকটি নমুনার উপর ভিত্তি করে শনাক্ত করার চেষ্টা চলেছিল, সেটা কি অর্থাৎ কোনো একটি নমুনা বা প্রতিরূপকে প্রজাতির একক হিসাবে গণ্য করা হবে, তাকেই বলা হবে, সেই রূপটাই হচ্ছে পুরাতন সিস্টেমেটিক বা ওল্ড সিস্টেমেটিক্স। আমরা তো পুরাতনটা জানলাম, এখন হচ্ছে কোনো একটি নমুনা বা প্রতিরূপকে বিবেচনা না করে কোনো একটা যে কোনো একটা একটা প্রাণী ধরলাম, একে বিবেচনা না করে সমগ্র জীবগোষ্ঠীকে মৌলিক শ্রেণী বিভাগের একক হিসেবে ধরা হয়েছে। বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য আছে কিছু, এই বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো কোনো মিলে গেলেও এটাকে আমরা প্রজাতি সিস্টেমেটিক করে ফেলছি। কিন্তু এক্ষেত্রে আমরা দেখবো পরবর্তী যে পরবর্তী সময় বিংশ শতাব্দী আধুনিক ট্যাক্সোনমির ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে। এই উন্নয়নের ছয় তৎকালীন গবেষকরা অনুধাবন করেন যে স্পেসিমেনের উপর ভিত্তি করে লিনিয়াস প্রজাতি, স্পেসিস যেটা স্পেসিস মানে প্রজাতি, যেটা তার উপরে ভিত্তি করে আমরা নির্ভর করে প্রজাতি ত্রুটিপূর্ণ ছিল। আর এই কারণে মায়ার নামক একজন বিজ্ঞানী ছিলেন, যে হচ্ছে কত সালে 1942, আমরা এটা হচ্ছে 1961, তাহলে এটাকে চাইতে আমার 1961টাই আমাদের হচ্ছে বেশি নতুন টাইপের হচ্ছে, তাই না? ওটাকে না বললেও চলে। আমরা এখন চলে যাবো নতুন সিস্টেমেটিক হচ্ছে কোনো একটি নমুনা বা প্রতিরূপকে বিবেচনা না করে, মানে আমি একে বলেছি নমুনাকে বিবেচনা করে, এবার হচ্ছে একটি নমুনা বা প্রতিরূপকে বিবেচনা না করে সমগ্র জীবগোষ্ঠীকে মৌলিক শ্রেণী বিভাগের একক হিসেবে ধরা হয়েছে। এই দৃষ্টিভঙ্গি পুরাতন বা সনাতন সিস্টেমেটিকের উপর নতুন বা সংযোজনের সংযোজন, মানে আগে যে সিস্টেমেটিকটা করেছিলাম সেটার মধ্যে যোগ হয়েছে আর হচ্ছে কি কিছু পরিবর্তন হয়েছে, তাই একে কি বলা হয়েছে, নব্য সিস্টেমেটিক্স বলা হয়েছে। জুলিয়ান এস হ্যাসলে 1940, ইনি একজন বিজ্ঞানী, ইনি 1940 সালে প্রস্তাবিত নিউ সিস্টেমেটিক্স মতবাদের উপর ভিত্তি করে দৃঢ়করণের যথেষ্ট সহায়ক করেছেন, মানে ইনি অনেকটা হেল্প করেছেন, অনেক জীবতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে প্রজাতির ধারণা মূল্যায়নের নবসৃষ্টির পথ নির্দেশন করে। এটা হচ্ছে কি করে পথ নির্দেশন করেছেন। এই নব্য সিস্টেমের মূল কথা হলো প্রকৃতিতে সব জীবের অস্তিত্ব, মানে প্রকৃতিতে যে জীবের অস্তিত্ব আছে তার সকলে কোনো কোনো পপুলেশনের সদস্য, এবং এই কারণে এদের প্রকৃতি পপুলেশন নমুনা হিসেবে বিবেচনা করা হয়, মানে এদেরকে প্রকৃতি থেকে নেওয়া হয়েছে বলে এদেরকে প্রকৃতি নমুনা হিসেবে চিহ্নিত করা হয়েছে বা বিবেচনা করে এনে পর্যালোচনা এবং শ্রেণীবিভাগে কখনো যথার্থ হবে না বলে কি করছে, কাজ করে যাচ্ছে। এর জন্য গবেষকদের কি করেছে, মানে পরিসংখ্যানিকভাবে অনেক নমুনা সংগ্রহ করতে হয়েছে, তারপরে এটাকে শত এমনকি হাজার নমুনারও কারেকশন করেছিল, যে অনেক প্রজাতি কারেকশন করবে বলে, কিন্তু তাতে কোনো সমস্যার সমাধান হতে পারেনি। তখন শ্রেণীতত্ত্ব বিজ্ঞানী বললো যে তাহলে কি করা যায়, তাহলে হচ্ছে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে শ্রেণীতাত্ত্বিক জীবের অঙ্গসাংস্কৃতিক বৈশিষ্ট্য ছাড়া অঙ্গসাংস্কৃতিক যে বৈশিষ্ট্য এটা ছাড়াও অন্যান্য বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করলো। যেহেতু যাচ্ছে হাজার তথ্য নেওয়ার পরে যেহেতু হচ্ছে না, তখন তারা কি করলো, কিছু বিষয় তারা ইন্ডিকেট করলো বা নিতে শুরু করলো। 1 নম্বর হলো আচরণ, 2 বাস্তু সংস্থান, 3 হচ্ছে প্রাণ রসায়ন, 4 হচ্ছে শারীরবৃত্তীয় জেনেটিক্স, প্রাণী ভূগোল ইত্যাদি বিষয়গুলোর লক্ষণগুলোর উপর মিউজিয়ামে ক্ষুদ্র গণ্ডি ছেড়ে প্রকৃতি গণ্ডিতে ফিরে আসলো। এভাবেই নব্য সিস্টেমিকের নতুন যুগ হতে শুরু করলো। মানে কি হলো তাহলে, আমরা জানলাম আচরণ, জানলাম বাস্তু সংস্থান, প্রাণ রসায়ন, শারীরবৃত্তীয় জেনেটিক, প্রাণী ভূগোল ইত্যাদি, এই কয়টি বিষয়ের উপর করে আস্তে আস্তে গণ্ডিটা ছাড়তে শুরু করলো। আমাদের এই নব্য সিস্টেমেটিকটাও ঠিক এইভাবে আগাতে থাকলো। আমরা জানলাম ওল্ড অ্যান্ড নিউ সিস্টেমেটিক্স। এটা কিন্তু আমাদের পার্থক্য আসে পরীক্ষার ক্ষেত্রে, দেখবো আমরা শুধুমাত্র অনেক ক্ষেত্রে শর্ট কোশ্চেন হিসাবে 5 মার্কের প্রশ্ন হতে হয়তো পার্থক্য থাকবে, আর শর্ট কোশ্চেন থাকতে পারে ওল্ড অ্যান্ড নিউ সিস্টেমেটিক কি, এটা তোমরা জেনে নিবে। চলে আসি আমরা ডিফারেন্স বিটুইন ওল্ড অ্যান্ড নিউ সিস্টেমেটিক্স। ওল্ড সিস্টেমেটিক্স, নিউ সিস্টেমেটিক্স, আগে আমি যে মানে সংজ্ঞাটা দিলাম, যে ডেফিনিশনটা জানালাম, সেটার সঙ্গে দেখো অনেকটা মিল আছে। প্রজাতির প্রতিরূপ ধারণাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এখানে ধারণাকে, আর এখানে হচ্ছে প্রজাতির বায়োলজিক্যাল প্রত্যয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য গেল। 2 নম্বর বৈশিষ্ট্য, প্রজাতির শনাক্তকরণে মাত্র
একটি বা কেবল গুটি কয়েকের উপর নির্ভর করেছে, এখানে মাত্র একটি অথবা কয়েকটা, আর এখানে হচ্ছে সামগ্রিক পপুলেশনের উপর নির্ভর করেছে। তার মানে কি হলো, এখানে একটা, এখানে হচ্ছে সব ধরনের পপুলেশন যেটা আছে সেটার উপর নির্ভর করেছে। 3 নম্বর হচ্ছে স্বতন্ত্র জীব যেটা সদস্য, মৌলিক সদস্য, এটা বিভাগীয় একক হিসেবে গণ্য করা হচ্ছে। এখানেও পপুলেশন, এখানে স্বতন্ত্র জীবের মৌলিক, আর এখানে হচ্ছে পপুলেশনের মৌলিক। ঠিক আছে, প্রশ্নগুলো যখন আমরা লিখতে যাব তখন আমাদের মাথা থেকে একটু যদি আমরা মানে খুব শান্তভাবে পড়ি, তাহলে আমরা এই জিনিসগুলো সহজেই লিখতে পারবো। 4 নম্বর হচ্ছে কেবল অঙ্গসাংস্কৃতিক বৈশিষ্ট্যের উপর গুরুত্ব করা হচ্ছে। অঙ্গসংস্থান এখানে, আর এখানে হচ্ছে অঙ্গসাংস্কৃতিক বৈশিষ্ট্য ছাড়াও জীবের আচরণ, বাস্তুসংস্থান, প্রাণরাসায়ন, বংশগতি ইত্যাদি এই বিষয়ের উপর মূল্যায়ন করা হয়েছে। 5 নম্বর হচ্ছে প্রতিটি স্বতন্ত্র অস্তিত্বকে স্বীকার করে নেওয়া হয়, এরা প্রাকৃতিক পপুলেশন অংশ বিশেষ। আর এখানে হচ্ছে পপুলেশনের মধ্যে স্থানীয় জনগোষ্ঠীর বিভিন্নতাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া হয়। আমরা তাহলে ডিফারেন্স বিটুইন ওল্ড অ্যান্ড নিউ সিস্টেমেটিক 5টা পয়েন্ট যদি মনে রাখতে পারি, প্রাধান্য দেওয়াকে কয়টা থেকে সৃষ্টি হলো, কাকে প্রাধান্য দেওয়া হলো বা গণ্য করা হলো, আর একটা হচ্ছে আঙ্গিক বৈশিষ্ট্য যেটা সেটার উপরে কিংবা অন্য কোনো উপরে, আর একটা হচ্ছে কিভাবে এটাকে আমরা স্বীকার করে নিলাম। এই 5টা টিপস যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা সহজেই কভার করতে পারবো, তাই না? আমরা বৈশিষ্ট্য লিখতে পারবো। ওল্ড নিউ সিস্টেমেটিক নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর শিক্ষার্থীরা তোমরা অবশ্যই একটা জিনিস কাজ করবে, বইয়ের সঙ্গে অবশ্যই মিলিয়ে একটু পড়বে। চলে আসি লেভেল অফ সিস্টেমেটিক্স বা ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাসের পর্যায়, লেভেলস অফ ট্যাক্সোনমি। আসলে এই জিনিসটা হচ্ছে একটা লেভেল বলা হয়, যে পর্যায়, এটা কিন্তু একদিনে হবে না বা একদিনে আসেনি, এটা হচ্ছে দিন থেকে দিনে, মানে ডে বাই ডে যখন চলে যায়, মানুষ যখন হয় তখন একটা বছর প্রথমে জানুয়ারি মাস আসছে, ফেব্রুয়ারি, তেমনি একটা পর একটা স্টেপ অনুযায়ী এটা আসছে। তাই আমরা প্রথমে জেনে নেব শ্রেণীবিন্যাসের পর্যায়টা। শ্রেণীবিন্যাস পদ্ধতি দিনে দিনে জটিল থেকে জটিলতর হয়ে ওঠায়। শ্রেণীবিন্যাসের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শ্রেণীবিন্যাস পদ্ধতিকে আনুষ্ঠানিকভাবে আলফা, বিটা, গামা এই 3টা পর্যায়ে প্রস্তাব করা হয়েছে। আমি আবার বলবো, শ্রেণীবিন্যাসের পদ্ধতি দিনে দিনে জটিল থেকে কঠিনতর হয়ে উঠেছে। এটাকে শ্রেণী বিভক্ত করার জন্য বা সুষ্ঠুভাবে একে সম্পন্ন করার জন্য শ্রেণীবিন্যাস পদ্ধতিকে অনানুষ্ঠানিক আলফা, বিটা এবং গামা, কি হচ্ছে আলফা, বিটা, গামা পর্যায়ে প্রস্তাব করা হয়েছে। আমরা 3টা পর্যায়ে দেখে নিলাম, আলফা, বিটা এবং গামা পর্যায়। আমি এই ডেফিনিশনগুলো পরে দিচ্ছি তোমাদেরকে। আলফা ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাস পর্যায় লেভেল যেটা দেখো, লেভেল অফ ট্যাক্সোনমি, আলফা ট্যাক্সোনমি। আমি বাংলাটা আগে বলে নিই। এই পর্যায়ে কোনো হচ্ছে আবিষ্কৃত প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হয়। ঠিক আছে, এখানে কি হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করে প্রাণীর নামকরণ করা হয়। অর্থাৎ আলফা ট্যাক্সোনমি হচ্ছে ইনক্লুডস স্পেসিমেন ডিসক্রিপশনস, ট্যাক্সোনমি, কেস এন্ড ডায়াগনোসিস। ঠিক আছে, ইনক্লুডস স্পেসিস ডিসক্রিপশন, ট্যাক্সোনমি, কেস, ডায়াগনোসিস। আমরা কিন্তু এটা যারা বাংলা পারবো বাংলা দিব, যারা বাংলা দিতে চাচ্ছি না তারা ইংলিশটা অ্যাড করবো। ইংলিশটা দেওয়াটাই বেটার মনে করবো, কারণ আমরা যেহেতু আমরা 3rd ইয়ারের স্টুডেন্ট, আমরা কিছু কিছু টিপসগুলো ইংলিশ ব্যবহার করলে ভালো হবে অন্যান্য জায়গার চাইতে। এখন তাহলে আসা যাক আরেকটা জিনিস, বিটাতে। এই পর্যায়ে আলোচ্য যে আলোচ্য প্রাণীটা হচ্ছে সযত্নে পর্যবেক্ষণ করার পর আমরা আগে দেখবো, দেখার পরে আমরা এটাকে অ্যানালাইসিস করবো, সেটা বলছি। মানে আমরা যখন আলফা পর্যায়টা পেরিয়ে অন্য পর্যায়ে মানে প্রজাতি সম্পর্কে নিরূপণ করতেছে এবং নিখুঁত শ্রেণী বিভাগের জন্য প্রাণীর প্রজাতি যেটা প্রাকৃতিক পদ্ধতি নিম্ন থেকে উচ্চতর ক্যাটাগরি বিন্যস্ত করব। একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কিন্তু প্রথমে আসছি আলফাতে, আলফা প্রথমে এ, ঠিক আছে, তারপর আসছে বি মানে বিটাতে। মনে রাখার কিছু টিপস আমরা প্রথমে কিন্তু পড়ি, তখন মনে রাখার জন্য একটা জিনিস ব্যবহার করবো, শ্রেণী মানে যেটা পর্যায়, 3টা ভাগে ভাগ করা হয়েছে, আলফা, বিটা, গামা। আলফা প্রথমে এ, তারপরে বি, তারপরে জি। এই 3টা জিনিস যদি আমরা খেয়াল থাকে আমরা সহজে লিখতে পারবো। আর আলফার সাথে বিটার সঙ্গে কোনোটাকে কোনোভাবেই মানে আলাদা করা সম্ভব নয়, এতটা মানে চিরুনির মতো করে এরা সম্পৃক্ত। তাহলে এখন এটা কি হচ্ছে, ইংলিশ টার্মসটা যে আমরা ইউজ করি, বিটা ট্যাক্সোনমি ইনক্লুডস আইডেন্টিফিকেশনস অফ ন্যাচারাল গ্রুপস এন্ড বায়োলজিক্যাল ক্লাসেস। আমরা কিন্তু এই জিনিসটা ইংলিশ ব্যবহার করবো, আমি বারবার বলছি তোমরা ইংলিশটাই ব্যবহার করার চেষ্টা করবে, এটা অনেক অনেক স্ট্যান্ডার্ড মনে হবে লেখাতে, আর যে কেউ তোমাকে মানে পারফেক্ট ফিল করবে সে দিতে। তেমনি গামা পর্যায়ে চলেছি, গামা ট্যাক্সোনমিটা কি হচ্ছে, এই পর্যায়ে জনগোষ্ঠী
বিভিন্ন জৈবিক দিক, কি হচ্ছে বিভিন্ন জৈবিক দিক বিশ্লেষণ করে আন্তঃপ্রতিভ প্রকরণের কারণ অনুসন্ধান করে বিবর্তনের ধারা, ধারণা, হার এবং সম্বন্ধ প্রণয়, মানে সব কিছু মানে পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে কি করেছে, আলোচনা করেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে গামা ট্যাক্সোনমি, ইনক্লুডস স্টাডি অফ ইভলিউশনারি প্রসেসেস অ্যান্ড প্ল্যান্টস। ঠিক আছে, প্যাটার্নস, আমরা এই প্যাটার্নসটাকে কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে। ইনক্লুডস স্টাডি অফ ইভলিউশনারি প্রসেস অ্যান্ড প্যাটার্নস। আমরা যদি এই জিনিসটাকে এখানে সুন্দরভাবে, তার মানে কি বলছে দেখেন, বিজ্ঞানীরা বলছে আলফা, বিটা, গামা এই তিনটার মধ্যে আমি আগেই বলেছিলাম এতটাই মিল যে এর মধ্যে সূক্ষ্ম টানা মানে প্রায় অসম্ভব। একটা যে তিল পরিমাণ টান দিব সে টানটাও কিন্তু আমরা দিতে পারছি না, এমন অবস্থায়। এমনই এদের মধ্যে সম্পর্ক আলফা, বিটা অ্যান্ড গামা। সাধারণত শ্রেণীবিভাগের জন্য আলফা এবং বিটা পর্যায়ে আলোচনা প্রয়োজন হয়, সব ক্ষেত্রে প্রয়োজন হয় গামা। গামাটাকে সবার লাস্টে অ্যাপ্রুভ করা হয়। আমরা একটা জিনিস যেটা বলবো, আলফা, বিটা, গামা আমরা ইন্টারমিডিয়েট থেকে মানে অঙ্ক ক্যালকুলাসে পড়ে থাকি, কিংবা আমরা যখন পর্যায় সারণী করবো তখন কিন্তু আমরা এটা পড়েছিলাম। যদি পড়ে থাকো তাহলে আরো সুবিধা তোমাদের জন্য। আমরা তাহলে পর্যায় সারণী সম্পর্কে জানতে পারলাম স্টুডেন্ট। তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো এই টিপস, মানে আমরা যে ক্লাসগুলো করছি এই ক্লাসের মধ্যে যে টিপসগুলো পড়া হচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলা থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, আর তোমরা একটু কেয়ারফুলি পড়বে, দেখে পারবে। চলে আসলাম ক্যাটাগরিতে, ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ, অর্থাৎ শ্রেণীবিন্যাসের স্তর। এটা আমরা জানি না এমন, মানে স্টুডেন্ট যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স পার হয়ে আসছি এটা জানি না বললে মানে খুব কি বলবো, অন্যরকম দৃষ্টিকোণ মনে হবে। তাই আমরা এই জিনিসটা সবাই দেখবো, সবাই জানবো এই জিনিসটা। কারণ সিস্টেমেটিক ক্যাটাগরিজ আমাদের প্রত্যেকের লাগে, আমরা ইন্টারমিডিয়েট থেকে মোটামুটি জানি। লিনিয়াসের আমরা জানি 1735 খ্রিস্টাব্দে যে সিস্টেমে নেওয়া হচ্ছে এই সম্পর্কে আমরা অনেকে দ্বিপদ নামকরণ যেটা পড়েছিলাম, তার মধ্যে অনেকটা জিনিস এর মধ্যে আছে। শ্রেণীবিন্যাসের প্রধান লক্ষ্য বিভিন্ন জীবের মধ্যে সম্পর্কের ভিত্তিতে কি করা হচ্ছে, গোষ্ঠী নির্ধারণ করা। আচ্ছা, শ্রেণীবিন্যাসের প্রধান লক্ষ্য বিভিন্ন জীবের মধ্যে কি সম্পর্কের ভিত্তিতে গোষ্ঠী নির্ধারণ করা এবং প্রতিটি গোষ্ঠীর বিশেষ নামে প্রকার, একটা নাম থাকবে, ফলে সৃষ্টি হয় বিভিন্ন শ্রেণীবিভাগ বা স্তর। আর শ্রেণীবিন্যাসের এই স্তরগুলো পর্যায়ক্রমে ব্যবহৃত হয় একটি অনুক্রমিক ধাপে, মানে একটা ধাপ নিয়ে এটা প্রকাশ হয়। আর যাতে বিভিন্ন ট্যাক্সা অর্থাৎ শ্রেণীবিন্যাসের পদসোপানের মানে অন্তর্ভুক্ত অনুক্রমিকভাবে বিন্যস্ত একটা ক্যাটাগরি জীবগোষ্ঠী সুষ্ঠুভাবে স্থাপন করা হয় বা যায়। লিনিয়াস পূর্ব যুগের শ্রেণীবিন্যাস স্তর সম্পর্কে অনেকের ধারণা থাকলেও লিনিয়াস সম্পর্কে বা লিনিয়াসের সময় তা সুনির্দিষ্ট রূপ লাভ করে। লিনিয়াস প্রথম এই সুশৃঙ্খল পদ্ধতি অবলম্বনে বিভিন্ন শ্রেণীবিন্যাস স্তর সমন্বিত শ্রেণীবিন্যাস পদসোপানটা প্রচলন ঘটে। মানে লিনিয়াসই প্রথম এটাকে সুনির্দিষ্টভাবে সুশৃঙ্খলভাবে এই পদ্ধতিটাকে আবিষ্কার করে। এবং শ্রেণীবিন্যাস পদসোপান বলতে বোঝায় কতকগুলি হচ্ছে কি, কাকে বলে এটা আমরা জেনে নিই। কতকগুলো জীবগোষ্ঠী বা ট্যাক্সা আনুক্রমিক কাঠামো যেখানে বিভিন্ন শ্রেণী বিভাগ স্তর বিভিন্ন মানে ধারাবাহিকভাবে সজ্জিত থাকে, বা এক নিম্নতম গোষ্ঠী হতে অন্যান্য গোষ্ঠী এক বা একাধিক গোষ্ঠী অন্তর্ভুক্ত থাকে থেকে ক্রমিক অনুসারে, 1 2 যেমন সিরিয়াল থাকে তেমন ক্রমিক অনুসারে এটাকে সাজানো থাকে। যেমন লিনিয়াসের শ্রেণীবিন্যাস লিনিয়াসের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা বলবো প্রথমে তিনি বলেছে ক্লাসেস, অর্ডার, জেনাস, স্পেসিস অ্যান্ড ভ্যারাইটিস নামক 5টি স্তর ব্যবহার করেন। এই 5টা স্তর নিয়ে হচ্ছে তিনি কাজ করেছেন। কিছুদিনের মধ্যে ফাইলাম এবং ফ্যামিলি নামক আরো 2টি স্তর যুক্ত হয় কিছুদিনের মধ্যে। এটা তার মানে এই 5টার পরে আসলো হচ্ছে ফাইলাম অর্থাৎ পর্ব আর হচ্ছে বর্গ। এই জিনিসগুলো যখন আমরা আবিষ্কার করা হলো, উচ্চতর স্তর বলতে এমন গোষ্ঠীর রূপে নির্দিষ্ট মধ্যে ট্যাক্সা থাকে, মানে শ্রেণীবিন্যাসের একই স্তরে সকল ট্যাক্সা অন্তর্ভুক্ত হয়। ট্যাক্সা প্রাণীতাত্ত্বিক বাস্তবতার উপরে এটা নির্ভরশীল। আসলে কি হচ্ছে, এই শ্রেণীবিভাগটি কিসের উপর নির্ভরশীল, প্রাণীতাত্ত্বিক বাস্তুতন্ত্রের উপরে বা বাস্তবতার উপরে নির্ভরশীল। কিন্তু শ্রেণীবিভাগ
ধারণাগত বিষয়ের উপর প্রতিষ্ঠিত। কিছু শ্রেণীবিভাগটা হচ্ছে ধারণাগত বিষয়ের উপর প্রতিষ্ঠিত। আবার লিনিয়াস প্রদর্শনে ফাইলাম, ক্লাস, অর্ডার, জেনাস, স্পেসিস এই জিনিসগুলো চলে আসে কিন্তু। তাই উচ্চতর ট্যাক্সা এবং তাদের স্তর নির্ধারণের জন্য তুলনামূলক তথ্যের ভিত্তিতে লাগে কি লাগে তার মধ্যে তুলনা মনে করে ডিফারেন্স যেটা হয় তুলনা করতে পারে এমন পার্থক্যের উপর ভিত্তি করে তারা ট্যাক্সটা করে থাকে। এই তথ্যের উৎস হচ্ছে বিচ্ছেদের মাত্রা, কেন্দ্র প্রসারিততা পরিমাণ, কেন্দ্র প্রসারিত পরিমাণ, আর হচ্ছে বিচ্ছেদ, আর হচ্ছে নির্মিত ট্যাক্সের সংখ্যা। তিনটা জিনিস, মাত্রা, কেন্দ্র অপসারিতা আর হচ্ছে নির্মিত ট্যাক্সা। তাহলে কি আমরা বুঝতে পারছি তিনটা জিনিসের সংখ্যার উপরেই কিন্তু আমাদের এই কাজটা নির্ভর করছে। উচ্চতর স্তরের ট্যাক্সের সম্পর্কে আলোচনা করতে হলে কি করতে হবে আমাদেরকে? যখন আমরা মনে করেছি উচ্চতর মানে অধিকভাবে আলোচনা করব তখন আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথমে গণ সম্পর্কে আমাদের জানা দরকার। কারণ প্রজাতি এবং গণ উচ্চতর স্তরের মাঝে সীমাবদ্ধ, তাই না? প্রজাতি ও উচ্চতর স্তর সীমাবদ্ধ হচ্ছে গণ দ্বারা। তাই একটা জিনিস না বললে নাই, সেটা হচ্ছে এই যে আমরা গণটা আলোচনা করব, এই গণের মধ্যে কিন্তু কেনস্লে একটা বিজ্ঞানী ছিল। কেনস্লে বিজ্ঞানটা 1963 সালে উচ্চতর স্তরীয় জীবগোষ্ঠী একক এবং শ্রেণীবিন্যাসে বিভিন্ন স্তর নিয়ে কাজ করেছিলেন, কিন্তু তারপরে সেটা তেমন বেশি প্রাধান্য পায়নি। শ্রেণীবিন্যাসে উচ্চতর স্তর যা বোঝায় কেনসের নির্যাতিত স্তরে তা হুবহু এক নাই, এর জন্য ডিফারেন্স থাকার কারণে এটাকে একসেপ্ট করা হয়নি। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে সব দিক বিবেচনা করে যেটা একসেপ্ট করেছিল সেই জিনিসটা নিয়েছি। আর গণে হচ্ছে উচ্চতর স্তরের সর্বনিম্ন অবস্থিত। অবশ্য আজকাল অনেকে গণকে উচ্চতর স্তরের প্রথম ধাপ হিসাবে আখ্যায়িত করেন। আমরা কিন্তু যখন একটা প্রাণীর নামকরণ করি বা বৈজ্ঞানিক নাম দিয়ে থাকি তখন আমরা কি ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, সাবস্পেসিস এরকম একটা যখন আমরা প্রাণীর নামকরণ করতে যাব তখন আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে সে বিষয়টা হচ্ছে যে পর্ব থেকে একদম প্রজাতি পর্যন্ত আমাদের কিন্তু অবশ্যই সেটাকে মানে নিখুঁত কাজ করতে হয়। এই জিনিসটা আমাদের সবার মাথায় রাখতে হবে। আমরা নিজে থেকে বানানটা চেঞ্জ করতে পারবো না, আর আমরা পারবো না হচ্ছে কোনো কিছু পরিবর্তন করতে। ওখানে যেটা লেখা থাকবে সেই জিনিসটাই তোমাকে লিখতে হবে, কারণ অনেক বিজ্ঞানী অনেক পরিশ্রম করে, অনেকটা শ্রম দিয়েই কিন্তু তারা ক্লাসিফিকেশন করেছে, যার কারণে আমরা সহজে সেটাকে হাত দিতে পারবো না। আমাদেরকে অবশ্যই খুব সাবধানে। তাহলে আমরা কি পেলাম? আমরা এখান থেকে প্রথম থেকে আমরা আগে পড়েছি ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস। এই কিন্তু এখন দেখছি আমরা গণটাকে প্রথম ধরছি। তাহলে হচ্ছে চলে আসি আমরা গণ, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস এবং ফাইলাম, অর্থাৎ গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব। আমরা এই পাঁচটা জিনিস আমাদের প্রথমে একটা লিনিয়াস ধাপ ধরেছি, এটাকে রাখতেই হবে। তারপরে আমরা সাবস্পেসিস, উপপর্ব, সাবপর্ব এরকম কিন্তু সবকিছু দিতে পারবো। আমি তোমাদের সুবিধার্থের জন্য একটা মনোগ্রাম বা একটা প্রাণীর বিশ্লেষণ দিয়ে চেষ্টা করেছি। দেখো কিছু আছে ভালুক, পান্ডা, শিয়াল, আছে পিঁপড়া, আছে কাঁকড়া, আছে হচ্ছে স্টারফিশ। এই জিনিসগুলো দিয়ে আমি জাস্ট একটু মানে ধারণা দিতে যাচ্ছি প্রথম কি ধরে। প্রথম আমরা যখন কোনো ক্লাসিফিকেশন করতে যাব বা এই প্রজাতির নামকরণ করতে যাব, প্রথমে আমাদের থাকবে একটা রাজ্য। দেখো অনেকগুলো প্রাণী আছে প্রথম দিকে, তারপর দিকে কি হচ্ছে একজন কিন্তু হারিয়ে যাচ্ছে। কে হারিয়ে গেছে? স্টারফিশটা প্রথম থেকে হারিয়ে গেল। দেখো আছে কিন্তু পরে এখানে 7টা ছিল, পরে হয়ে গেছে 6টা, অর্থাৎ একটাকে তার মধ্যে চলে আসলো। ফাইলামে আসলো করডাটা, তাই না? করডাটার মধ্যে আবার কি আসলো? ম্যামালিয়া। ম্যামালিয়ার মধ্যে হচ্ছে কার্নিভোরাস থেকে ইউরিডিয়া, আর ইউরিডিয়া থেকে ইউরেসার্স, আর ইউরেসার্স থেকে হচ্ছে এরাসিস অ্যাক্টাস। মানে আমরা কি করবো? আজকে প্রথমে থাকবে একটা রাজ্যে থাকবে করে ক্ষমতাধর কিছু লোক থাকবে, তারপর তার চেয়ে কিছু ক্ষমতাধর লোক, তারপর থেকে তার চেয়ে কিছু ছোট, মানে আছে 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, তারপর 1, অর্থাৎ আমাদের পরিচালনা করবে একজন। সেটা হচ্ছে তার কোনো পরিবর্তন হবে না, এরকম একটা গোষ্ঠীর নাম ধরে সে থাকতে পারবে। স্পেসিস যেটা, এখন আমরা চলে যাব পরবর্তী যেটা গণ বললাম, কিভাবে এটা হয়। গণ হচ্ছে শ্রেণীবিন্যাসের এমন একটি সমষ্টি একক যার মধ্যে একই ধরনের
বা সমদ্বিতীয়যুক্ত একাধিক প্রস্তাবিত অন্তর্ভুক্ত হয়। প্রজাতি কি হচ্ছে? একাধিক প্রজাতি অন্তর্ভুক্ত থাকবে। আর এই ধরনের প্রজাতির মধ্যে, এই গণের মধ্যে অন্তর্ভুক্ত প্রজাতিগুলো একই পূর্বপুরুষে অনেকগুলো থাকতে পারে। এটা হচ্ছে গণের বৈশিষ্ট্যগুলো অভিযোজনী বা অভিযোজনের সাথে সম্পর্কিত। তবে এখানে ক্রোমোজোমের সংখ্যা, প্রকার ইত্যাদি বৈশিষ্ট্যের বিভিন্ন গণ কি করবে? বিভিন্ন গণের মধ্যে সাহায্য করবে। প্রজাতির সংখ্যা এবং প্রকার এটার উপর ডিপেন্ড করেই হচ্ছে এটা করা হয়। তারা একই রকম জীবনযাপনের মধ্যে বাস্তু সংশ্লিষ্ট থাকবে, এদের মধ্যে অধিকার করবে এবং তারা একই রকমের মধ্যে জীবনযাপন প্রণালীতে অভ্যস্ত থাকবে। প্রজাতির আঙ্গসংশ্লেষের বৈশিষ্ট্য গণের অপেক্ষা অনেক কি প্রসারিত। প্রজাতির সাথে গণটা হচ্ছে, গণ থেকে কয়েকটা গণ নিয়ে হচ্ছে গোত্র, অর্থাৎ ফ্যামিলি। জেনাস থেকে ফ্যামিলিতে চলে আসলাম। তাহলে ফ্যামিলিটা কি হচ্ছে? গোত্র শ্রেণীবিন্যাস যেটা, সেটা এমন একটি স্তর যার মধ্যে এক বা একাধিক গণ, অনেকগুলো গণ নিয়ে একটি গোত্র অবস্থিত বা ফ্যামিলি হয়। সেক্ষেত্রে কি আসা যায়? দেখা যাক। সেক্ষেত্রে হচ্ছে একটি গোত্রভুক্ত গণ সময় একই পূর্বপুরুষ থেকে, মানে একই গণ থেকে, মানে পূর্বপুরুষ থেকে তৈরি হয়ে আসছে। আর প্রথম গণের প্রথম গোত্রকে বাস্তুন্তনিক বা অভিযোজনমূলক। আগে বলেছি, আগেটা তো ছিল অভিযোজনিক বা অভিযোজনমূলক, এটা পার্থক্য। সেটা কিন্তু এখানে একই সঙ্গে আছে। এই গুণাবলী দ্বারাই হচ্ছে এটা করা সম্ভব। তবে একটা বিষয় না বললে নাই, সেটা হচ্ছে এখানে আগে ছিল হচ্ছে এরাও কিছু মানে প্রজাতি, আর এখানে হচ্ছে এরা পৃথিবীব্যাপী। এদেরকে পৃথিবীব্যাপী মোটামুটি সবাই চিনে। পক্ষান্তরে গণের বিস্তার এমন বা কতগুলো অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। ঠিক আছে? তাহলে কিছু 1857 খ্রিস্টাব্দে লিনিয়াস করেছে কি, লিনিয়াসের নামকরণ 312টি প্রাণীর মধ্যে এই শনাক্ত করেছিল। 1758 খ্রিস্টাব্দে 312টির মধ্যে। এটা আমাদের একটা ধারণা থাকলো। এটা কি হয়? প্রাণীর সংখ্যাগুলো দ্রুত বেড়ে যায়, বর্গ, পর্ব, শ্রেণী, গোত্রগণ ইত্যাদি এইভাবে কি করছে, স্টেপ বাই স্টেপ সবকিছু স্প্রেড হচ্ছে বা বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু একটা জিনিস না খেয়াল করলে না। দেখো, আমরা যখন ছিলাম, আদি পুরুষরা যখন ছিল, তখন কিন্তু সংখ্যা ছিল কম। এখন আমাদের জনসংখ্যা কিন্তু ডে বাই ডে বাড়ছে, পপুলেশনটা কি বেড়ে চলছে। এটাকে যদি আমরা মানে ধরে রাখতে চাই, আমাদেরকে চিহ্নিত করতে চাই যে কে কেমন, কোথায়, কিভাবে আছে, এক একটা জাতিকে এক একভাবে করতে হলে অবশ্যই আমাদেরকে ক্লাসিফিকেশন করতে হচ্ছে। কেউ আছি অনেক বড় লেভেলে, কেউ আছে মধ্যম লেভেলে, তারপর কেউ ছোট লেভেল। এভাবে আমাদের এই পার্থক্যটা ঠিক একই প্রসেসে করতে হবে। মানে পার্থক্যটা বুঝতে হবে যে হ্যাঁ, কাকে নিয়ে কে আসছে। অর্থাৎ গোত্র গণ অনেকগুলো গণ নিয়ে হচ্ছে একটা গোত্র। গোত্রগুলো কি এক বা একাধিক গণে অন্তর্ভুক্ত। কিন্তু তেমনি এখন চলে আসলো বর্গ। বর্গটা কি? বর্গ হচ্ছে কতগুলো নিকট সম্বন্ধপূর্ণ, কতগুলো একদম কাছের যারা, তাদেরকে নিয়ে হচ্ছে গোত্র সমন্বয় গঠিত হয়েছে। তার মানে কি হলো? অনেকগুলো গোত্রটা নিয়ে এসে বর্গটাকে আমরা গঠিত করলাম। এই বর্গের কাজ হচ্ছে এদের প্রাকৃতিক গণসমষ্টির একটি বিশেষ শ্রেণীবিন্যাস স্তর। শ্রেণী বিভাগে একটা স্তর হচ্ছে আমাদের এই ফ্যামিলিটা, বর্ডারটা, যেটা ফ্যামিলি শেষ করে আমরা এখন অর্ডারে চলে আসছি। এজন্য আমাদেরকে একটা গোত্র, নির্দিষ্ট গোত্রের সমন্বয়ে আমাদেরকে এটা গড়তে হবে। কারণ আমাদের যদি সমন্বয় না থাকে তাহলে কিন্তু এটা করা সম্ভব হবে না। তেমনি একই প্রসেসে আমরা কিন্তু আবার অনেকগুলো বর্গ নিয়ে হচ্ছে একটু বর্গর চাইতে একটু উচ্চ পর্যায়ে, সেটা হচ্ছে শ্রেণী বা ক্লাস। বর্গের পরবর্তী উচ্চতর স্তর হলো শ্রেণী। তার মানে কি হলো? প্রথমে গণ, তারপরে গোত্র, তারপরে অর্ডার বা বর্গ, এরপরে চলে আসলো শ্রেণী। শ্রেণীতে দেখো অনেক কিছু আছে। একটি শ্রেণীতে একাধিক সদস্য বর্গ অন্তর্ভুক্ত হয়। অঙ্গসংশ্লেষের গঠন, অভিযোজনিক বৈশিষ্ট্য, অভিব্যক্তির উপর ধারার উপর গুরুত্ব করে শ্রেণীবিন্যাসের প্রভেদ সূচিত হয়। অর্থাৎ শ্রেণীর আকার, গঠন, পদ্ধতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। জেনে বিজ্ঞানের মধ্যে অনেক মতভেদ দেখা দেয়। তখন তারা কি করে? শ্রেণীর পরিধি বিস্তৃত হলে, যখন তার বিস্তৃত হয়ে যাচ্ছে, তখন পর্বের অন্তর্ভুক্ত শ্রেণীর সংখ্যা তুলনামূলক কমে আসবে। অন্তর্ভুক্ত সংখ্যাটা পর্যন্ত কমে আসবে। এতে বহু সংখ্যক গোত্র একটি বর্গভুক্ত হতে পারে। তেমনি চলে আসলাম ফাইলাম। শ্রেণীবিন্যাসে পদসোপান রাজ্যে পরে পূর্বের অবস্থান। অর্থাৎ সর্বপ্রথমে আসছে কতগুলো স্থল বৈশিষ্ট্য উপর ভিত্তি করে নির্ধারিত হয়, কতগুলো স্থায়ী বৈশিষ্ট্যের উপর নির্ধারণ করে একটি পর্ব। যেমন এককোষী প্রাণী হচ্ছে প্রোটোজোয়া, আর ছিদ্রাণু প্রাণী হচ্ছে পরিফেরা। এই প্রাণীগুলো যেহেতু গোত্রের উপর নির্ভরশীল, তাহলে আমাদের কি করতে হবে? গোত্রের উপরে যেসব ধাপ রয়েছে সেগুলো সুনির্দিষ্ট এবং বিশেষ বর্গ, শ্রেণী এবং পর্বে কি করেছে? ভাগ করেছে। দেখো, গোত্র স্তরের উপর যেসব ধাপ রয়েছে সেটা সুনির্দিষ্ট এবং বিশেষ করে বর্গ, শ্রেণী, পর্ব, শ্রেণীবিন্যাসের পদসোপান অত্যন্ত সুস্পষ্ট। প্রাণী রাজ্যের আবিষ্কৃত প্রাণীর সংখ্যা দিনে দিনে
বৃদ্ধি পাওয়ায় প্রজাতির সংখ্যার সাথে সাথে গোত্রগুলোরও সংখ্যা নয়, গোত্রগুলোর সংখ্যাই নয়, পর্ব শ্রেণী এবং বর্গের সংখ্যা বেড়ে চলছে বর্তমানে যে হারে আমাদের হচ্ছে সেভাবে বেড়ে চলছে। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে পর্ব 31টি, শ্রেণী 80টি এবং হচ্ছে বর্গ হচ্ছে 350টিকে ছাড়িয়ে গেছে। আমার যতটুকু ইচ্ছা ছিল আমি ততটুকু তোমাদেরকে চেষ্টা করেছি পড়ানোর জন্য। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আর হচ্ছে তোমরা অবশ্যই ক্লাসটাকে সুন্দর করে দেখবে, কারণ তোমাদের দেখার উপর ডিপেন্ড করছে তোমরা যদি উপকৃত হও সেক্ষেত্রে আমাদের সার্থকতা ক্লাস নিয়ে। আজকে আমি যে প্রশ্ন বিষয় একটু বলে নিই তোমাদেরকে। শর্ট প্রশ্ন থাকে, এখান থেকে শর্ট প্রশ্ন হতে পারে কিছু কিছু। দেখো প্রতিরূপ কি, এরকম একটা পদসোপান কি, পর্যায় সারণী কি, আর হতে পারে শ্রেণীবিন্যাসে পদসোপানের কতটি ধাপ আছে, এই ছোট অনেক প্রশ্ন মানে থাকে আমাদের, সেখানে তোমরা দেখে নিবে, অনেক প্রশ্ন থাকবে এবং যে আমি যে টিপসগুলো এখানে ইউজ করেছি সেখানে থেকে তোমরা সব অ্যান্সার পেয়ে যাবে। আর যেখানে ব্রড প্রশ্ন হয় সে 5 মার্কের, সেখানে থাকবে আলফা বিটা গামা সংজ্ঞা কি বা বর্ণনা দাও। শর্ট প্রশ্ন কিন্তু দেখো স্লাইডে কত সুন্দর করে দেওয়া আছে এটা। আর থাকতে পারে আলফা বিটা ট্যাক্সোনমির সংজ্ঞা দাও বা বর্ণনা দাও, এরকম হতে পারে পুরাতন মানব নতুন সিস্টেমেটিক্সের পার্থক্য কি, হতে পারে শ্রেণীবিন্যাসের স্তরগুলো উল্লেখ করো, এই ধরনের প্রশ্নগুলো হতে পারে। বড় প্রশ্ন হলে হয়তো বা বলবে স্তরগুলো ডিটেলস বর্ণনা করো, এইরকম। মানে প্রশ্ন যখন তোমরা পড়বে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার লাস্টে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্নগুলো অবশ্যই তোমরা খেয়াল করবে। আর তোমাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন থাকে যেগুলো না পড়লেই না, সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। আমার কথা হচ্ছে একটা চ্যাপ্টার থেকে যখন আমরা পড়বো সেই চ্যাপ্টার সম্পর্কে যেন আমাদেরকে যে কেউ প্রশ্ন করলে আমরা অ্যান্সার করতে পারি এমন একটা ধারণা থাকতে হবে। আমি আশা করবো তোমরা সেটা পড়বে এবং মনোযোগ দিয়েই পড়বে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। থ্যাংকস টু অল এভরিবডি।